The story of Islamist militancy in Bangladesh began in the late 1980s and early 1990s when a number of Bangladeshis who had gone to fight in the Afghan jihad against the Soviet Union then returned home. And on 13th April 1992, returnees formally announced the formations of Harkatul Jihad al-Islami Bangladesh at a press conference in Dhaka, demanding recognitions of their commands who died in Afghanistan as martyrs. In the late 90s, another group, Jamayatul Mujahideen Bangladesh or JMB, emerged with the goal of establishing Islamic laws in Bangladesh. Its leaders, including Sheikh Abdur Rahman and Siddiqur Rahman, better known as Bangla Bhai, carried out violent activities in the north and northwest of the country. And during the 2001 to 2006 BNP Jamaat coalition government, these and similar militant groups grew more active and public. There are accusations from analysts and government's reports that some individuals connected with politics provided tactical supports or turned a blind eye to extremist networks, allowing them to operate, recruit and establish training sites. However, there is no official verified evidence. এই ধরনের জিনিসের অফিশিয়াল ভেরিফাইড এভিডেন্স থাকার কথা না, কিন্তু তখনকার পেপার পত্রিকা খবরগুলোতে আমরা দেখতে পাই যে তখনকার বিএনপি এবং জামাতের সরকারগুলো ওই অঞ্চলে সর্বহারা নিধনের সময় এই বাংলা ভাই সিদ্দিকুর রহমান বাংলা ভাইকে পরোক্ষভাবে সহায়তা করেছে এবং প্রশংসিত হয়েছে এবং যার ফলাফল ছিল সুদূর প্রসারী। 14ই এপ্রিল 2001 সাল বাংলা নববর্ষের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ। অন্য বছরগুলোর মতোই ছায়ানট আয়োজন করেছিল রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। সাধারণত এই অনুষ্ঠানটি পহেলা বৈশাখের প্রথম প্রহরে উদীচী কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে গান, কবিতা এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। এই বর্ষবরণ অনুষ্ঠানে গ্রেনেড হামলা করা হয় এবং 10 জন নিহত হন। পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে যখন নতুন দিনের সূর্য রাঙিয়ে দিচ্ছিল চারদিক, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের সঙ্গীতায়োজনে মন্ত্রমুগ্ধ সবাই। এমন সময় নারকীয় হামলায় প্রকম্পিত হয়ে ওঠে রমনা এলাকা। নিষিদ্ধ হরকাতুল জিহাদ হুজির হামলায় নতুন বছরের শুরুতেই ঝরে যায় 10টি তাজা প্রাণ। ভাটিয়ালি গা মাঝিদের সাথে গো, জাস্ট এই টানটুকুর মাঝে হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পেলাম মঞ্চ থেকে, ঠিক ডান দিক থেকে। মঞ্চ থেকে নেমে দেখেছে 8-10 জন মানুষ এরকম লাফাচ্ছে, মানে প্রাণটা যা যা অবস্থা, রক্তাক্ত। বাঙালি তো ভীত নয়, বাঙালি প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই অনুষ্ঠান চলবে, হাজার হাজার বছর ধরে। দীর্ঘ তদন্তের পর বিচারের মুখোমুখি করা হয় ঘাতকদের। হুজির শীর্ষ নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ডের সাজাও হয়েছে হত্যা মামলায়। মৃত্যুদণ্ড নিশ্চিত করতে এ মাসেই আপিল শুনানি হবে। তবে আজও বিচারাধীন বিস্ফোরক মামলাটি। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটা, সেটা এখনো বিচারাধীন আছে। সেটা দ্রুত বিচার আদালতে বিচার হচ্ছে এবং এই মামলায় এই পর্যন্ত 9 জন সাক্ষী হয়েছে এবং বাকি সাক্ষীর জন্য প্রসেস দেওয়া হয়েছে এবং সাক্ষীরা আসলেই যত তাড়াতাড়ি সাক্ষীগুলি আসবে মামলা তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি হবে। বর্ষবরণের আয়োজনে আর যেন না পড়ে সাপদের কালো থাবা, সেই প্রত্যাশাই প্রতিটি বাঙালি। 167 বার সময় নেওয়া হয়েছে রমনা বটমূলে বোমা হামলা মামলায়। 24 বছরেও এই হত্যা মামলা হাইকোর্টের গণ্ডি পেরোয়নি। আইনজীবীরা বলছেন রাজনৈতিক রং দেওয়ার কারণেই এই মামলা শেষ হয়নি। মাসউদুর রহমানের রিপোর্ট। 2001 সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান 10 জন। এ ঘটনায় মামলা হয় 2টি, একটি হত্যা, অপরটি বিস্ফোরণের মামলা। 2014 সালের জুনে 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। এরপর 11 বছর পেরিয়ে গেলেও এই মামলার শুনানি হয়নি হাইকোর্টে।
রেকর্ড 467 বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। 3 কোর্ট পাল্টে শেখ হাসিনার পতনের পর এই মামলার নতুন করে শুনানি শুরু হয় হাইকোর্টে, যেখানে বিচারপতি মোস্তফা জামান ইসলামের কোর্টে রায় হবে যে কোনো দিন। যেহেতু মামলায় কোনো এভিডেন্স নাই, সুনির্দিষ্ট কোনো এভিডেন্স হাজির করতে পারেনি, এলোমেলোভাবে যাকে ইচ্ছে তাকে মামলার আসামি করার চেষ্টা করা হয়েছে, এই জন্যই শেষ পর্যন্ত যখন আদালতে ইচ্ছা প্রকাশ করেন যে এই মামলায় তো কিছু নাই, এভিডেন্স তো কিছু নাই, তখন রাষ্ট্রপক্ষ হন্তদন্ত হয়ে পাঠিয়ে দেন প্রধান বিচারপতির কাছে। প্রায় 400 বার রাষ্ট্রপক্ষ থেকে সময় নেওয়া হয়েছে। রাজনৈতিক রং দেয়াতে মামলা শেষ হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এটা ডেফিনেটলি দুর্ভাগ্যজনক, কারণ যেটা বলছিলাম যে এটা তো রাষ্ট্রের উপরে পুরো দায়, যে তারা ইচ্ছাকৃতভাবে তাহলে বিচার করেনি। এখানে সেটা হচ্ছে পলিটিক্যালি যখন আপনি কোনো মামলাকে ঝোলাতে চেষ্টা করবেন, এখানে অন্য কোনো পলিটিক্যাল রাইভালকে যদি আপনি ভিক্টিমাইজ করার জন্য এই মামলাগুলোকে ব্যবহার করার চেষ্টা যখন চিন্তা থাকে আপনার, সেই জায়গা থেকে কিন্তু মামলাগুলোকে দীর্ঘায়িত করে। তবে এই ঘটনায় আইনে হওয়া মামলাটি এখনো বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি। কিন্তু আদালতকে শুনানি করে মামলা শেষ করতে দিবেন না, এই যে অবস্ট্রাকশন ক্রিয়েট করার মানসিকতা, এটা আমার বিবেচনায় পরিপূর্ণ অর্থেই অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এই হামলার মাধ্যমে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা মারা গিয়েছেন, একটি হত্যা মামলা আর একটি হচ্ছে এক্সপ্লোসিভ অ্যাক্টের অধীনে একটি মামলা। কিন্তু মূলত এই বিস্ফোরক মামলাটি আর শেষ হয়নি। কেন হলো না? মূলত বলা যেতে পারে রাষ্ট্রপক্ষের তদন্তকারী গাফিলতি বা সরকারের গাফিলতি। বাংলাদেশের ফরেনসিক যে আইন এবং ফরেনসিক যে সক্ষমতা সেটি একেবারে নেই বললেই চলে। এখানে ফরেনসিক বিষয়টি খুবই দুর্বল এবং ঘটনাস্থলে পুরো ডিভাইস উদ্ধার হয়নি, বিস্ফোরণের রাসায়নিক সোর্স নির্দিষ্ট করা যায়নি এবং এই ধরনের মামলা সাধারণত হার্ড সায়েন্টিফিক প্রুফ লাগে, যেটির কোনো অস্তিত্ব এখানে নাই। এবং প্রথম দিকে তদন্ত নষ্ট হয়ে গিয়েছিল এবং এই বিস্ফোরক নেটওয়ার্ক সাপ্লায়ার লেভেল ধরাছোঁয়ার বাইরে রইল, কারা সাপ্লাই করেছে। এটি বরং আরও একটি প্রশ্ন তৈরি করে যে আসলে কি এই মামলায় রয়ের কোনো অবদান ছিল বা ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা ছিল, রাষ্ট্রের কোনো একটি ছায়া শক্তি এখানে জড়িত ছিল কিনা, এই প্রশ্নটা তখন চলে আসে। এখানে বাংলাদেশের যে জঙ্গির যে ঘটনাগুলো ঘটেছে বা আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, এই বাংলাদেশের যদি জঙ্গিবাদের উত্থানের কথা বলা হয় তাহলে বলতে হবে এটি শুরু হয়েছে 2001 সালে রমনা বটমূলে গ্রেনেড হামলার মাধ্যমে এবং এটির দ্বিতীয় যে অধ্যায়টি সেটি শুরু হয়েছে শেখ হাসিনার হাত ধরে, অর্থাৎ 1/11-এর পরে 2014-এর পরবর্তী সময় 14-এর পরবর্তীতে 15-16 সাল ছিল। 15 এবং 16 সালে ছিল মূলত এই জঙ্গিবাদের আরেকটি পর্ব। তাহলে এখানে দুইটি স্পষ্টত ভিন্ন পর্ব আমরা দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায়টি সরকার এটি পরিপূর্ণভাবে তৈরি করে একটি নাটক তৈরি করেনি, বরং সরকার যেটি করেছে অর্থাৎ 2000 থেকে 2006 বা 2005 পর্যন্ত এই সময় যে সরকার বিএনপি জামাত কোয়ালিশন সরকার, তারা এই জিনিসগুলোকে চলতে দিয়েছে, লেট ইট বি, এই মনোভাব নিয়ে তারা চলেছে এবং অনেক ক্ষেত্রে তারা তাদের নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করেছে প্রতিপক্ষকে দমন করার জন্য। এবং পরবর্তী সময় শেখ হাসিনা এসে এটিকে পুরোপুরি ওই বিএনপি জামাতকেই দমন করার জন্য তারা তখন ব্যবহার করেছে এবং বাংলাদেশকে একটি জঙ্গি একটা রাষ্ট্র হিসেবে দেখানোর তারা যে নাটক সেটি রচনা করেছে। এই নাটকটি রচনা করার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল মূলত 2000 থেকে 2005 সালে ওই সো কল্ড কিছু আফগানিস্তান ফেরত মুজাহিদিনের মাধ্যমে। এবং in the 1990s and the early 2000s, political parties like BNP and Jamaat Islami saw potential electoral advantage in accommodating Islamist groups, and some militant leaders found space to preach and recruit, and at times local politicians were accused of indirect support. And this was not always an official state endorsement, but lack of rigorous crackdown allowed radicals to grow. যেমন রাজশাহী অঞ্চলে বাংলা ভাইকে সর্বহারা দমনের নামে মানুষকে গাছে ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে এবং সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কোনো কোনো ক্ষেত্রে বিএনপির স্থানীয় বা রাজশাহী বিভাগের বিএনপির এমপি বা মেয়রেরও সংশ্লিষ্টর কথা আমরা শুনতে পেয়েছি। এটার রেজাল্টেই হচ্ছে ওই সময় 1 থেকে 3 পর্যন্ত এই জঙ্গি তৎপরতা কন্টিনিউয়াসলি চলেছে। মূলত জিহাদি একটা
মেন্টালিটি নিয়ে, জেহাদি একটা অ্যাক্টিভিটিস, জেহাদি একটা আইডিয়ালিজম নিয়ে, অ্যান্ড গ্রুপ লাইক জেএমবি look to global jihadist ideologies, Taliban, Al Qaeda, and adapted them locally. They targeted secular cultures, minority communities, and government institutions as part of their agenda. এবং এর ফলেই দেশব্যাপী সিরিজ বোমার মতো ঘটনা তারা ঘটাতে সক্ষম হয়েছিল। সম্ভাবনা তৈরি হয়। একটি ঘটনার সঠিক বিচার মানে শুধু একজন দুজনকে ধরে শাস্তি দিয়ে দেওয়া না। একজনকে ফাঁসি দিলে কোনো কিছুর শাস্তি হয় না, বরং একটি বিচার কাজ সঠিকভাবে সমাধান করার পদ্ধতি হচ্ছে হামলাটি কেন হলো, এর পিছনে কারা ছিল, এই হামলা ব্যবহৃত যে সরঞ্জামাদি সেটি কোথা থেকে আসলো, তার ফরেন্সিক এভিডেন্স কি, সমাজ কেন এই ধরনের একটি ঘটনার সম্মুখীন হচ্ছে, এখানে সমাজের গাফিলতি কোথায়, রাষ্ট্রের গাফিলতি কোথায়, আইনগত কোনো দুর্বলতা আছে কিনা, বাইরের কোনো শক্তি কাজ করছে কিনা, যারা হামলাটা করলো তারাই শুধু জড়িত কিনা, মাস্টার মাইন্ড আছে কিনা, এইভাবে নানা কিছু প্রশ্ন আসে। এবং সব থেকে বড় কথা, একটি বিচার সম্পন্ন হওয়া মানে হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটতে পারে, সমাজের যে দুর্বলতা, রাষ্ট্রের যে দুর্বলতা, আইন প্রয়োগকারী সংস্থার যে গাফিলতি, সবগুলোকে এক করে যদি বিচার হয় তখনই ওইটা সুষ্ঠু বিচার হবে। নাহলে বিচার অনেক ক্ষেত্রে বিচার আসলে আরেকটি ক্রাইমের জন্ম দেয়, একটি বিচার অন্য একটি ক্রাইমের জন্ম দেয়। মূলত in 1999 যশোর bombing, killing cultural activities, attacks on secular activists, religious minorities and civilians. These attacks targeted symbols of secular Bengali cultures. কাজে 1999 সালে মূলত 2001-এর যে উদীচী হামলাটি, তারও আগে 99 সালে আরেকটি হামলা হয়েছিল। কাজেই 90-এর পরবর্তী সময়ে এই জিহাদি অ্যাক্টিভিটিস শুরু হয়, মূলত আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা কিছু ধর্মীয় ব্যক্তিত্ব যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল লেখাপড়া, তাদের হাত ধরে। এবং বিএনপি জামাত এই সময় এটাকে দমন না করে এটিকে বাড়তি দিয়েছে, যেটি আমরা গত 15 মাসে অন্য রূপে অন্যভাবে সমাজের মধ্যে দেখতে পেয়েছি। এবং ডক্টর ইউনূস সরকারও অনেক ক্ষেত্রেই তাদেরকে কিছু বলেনি, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করার ক্ষেত্রে বা নতুন ইসলামিক বয়ান তৈরির ক্ষেত্রে সহায়তা করতে দেখেছি। ফলাফল আমরা হয়তো আগামী দিনে পাবো, এর ফলাফলও আগামী দিনে পাবো, কিন্তু প্যাটার্নটা কিন্তু একটা সাইকেলিক অর্ডারে ঘুরছে, এটা ফিরে আসছে বারবার। যেরকম আমরা 90-এর সময় দেখেছি, এবারও সেই একই মেন্টালিটি। কাজেই একটা জিনিস যদি সমূলে উৎপাদন না করা যায়, তার সঠিক কারণ না বের করা যায়, তাহলে সেটি নানাভাবে, নানা রূপে এবং নানা এজেন্ডা নিয়ে তারা সামনে আসে এবং ফলাফল হয় একটি রাষ্ট্র এবং তার নাগরিকদের জন্য ভয়াবহ রকমের একটি ধ্বংসযোগ্য বা ক্ষতির মাধ্যমে, বিচারের দুর্বলতার মধ্য দিয়ে। এই এক্সপ্লোসিভ মামলাটির বিচার না হওয়ার আরো একটি কারণ হচ্ছে সরকারগুলো নিজেদের স্বার্থে এই রমলা বটমূলের হামলাকে ব্যবহার করেছে। রমলা বটমূলের হামলার যে মূল অভিযুক্ত, তাকে আগেই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে 21শে আগস্টের গ্রেনেড হামলা সংযুক্ত করা হয়েছিল। কাজে এখানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সরকারগুলোর ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা ছিল, পরবর্তীতে তারা রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এই সকল মামলাকে ব্যবহার করেছে। 2004 সময়টা ছিল বাংলাদেশে ইসলামের নামে বিভিন্ন জঙ্গিবাদের উত্থান এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। তার মধ্যে একটি কর্মকাণ্ড শুরুতে প্রশংসিত হয়েছিল এবং প্রত্যক্ষ ইন্টেলিজেন্স এবং তখনকার সরকারের সহায়তা ছিল তার মধ্যে, সেই সব কর্মকাণ্ডের মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে বাংলা ভাইয়ের কর্মকাণ্ড, প্রথম দিককার কর্মকাণ্ড। এই বাংলা ভাই অর্থাৎ সিদ্দিকুর রহমান ছিল জেএমবির প্রধান মাঠ পর্যায়ের নেতা। 2004-05 সালে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সে শরিয়া শাসন কায়েমের নামে প্রকাশ্যে সন্ত্রাস চালায়, নিজেকে সর্বহারা মানুষের প্রতিনিধি বলে প্রচার করলো, বাস্তবে সে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতো এবং সর্বহারা দমনের নামে মানুষকে গাছে ঝুলিয়ে, ফাঁসিতে ঘাসে ঝুলিয়ে গলায় দড়ি পরায় তাদেরকে হত্যা করার অসংখ্য দৃষ্টান্ত তখন সে প্রতিষ্ঠা করে এবং প্রশাসন তাকে বাধা দেয় না। এবং স্থানীয় বিএনপি একাধিক নেতার এই কাজে সহায়তা প্রদানের যে অভিযোগ, সেটি আমরা বিভিন্ন পত্রপত্রিকা খুললেই, তখনকার পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পারবো। এই সময় বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় ছিল। প্রশ্ন উঠেছে যে এত বড় জঙ্গি কার্যক্রম কিভাবে দীর্ঘ সময় ধরে চলতে পারলো। দেশ জুড়ে সিরিজ বোমা হামলার আগ পর্যন্ত জেএমবি কার্যত বাধাহীনভাবে সংগঠিত হয়।
বিভিন্ন অনুষ্ঠান পরবর্তী বিচারিক আলোচনায় দেখা যায় যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব এই উত্থানকে আরো সহজ করেছে। শেষ পর্যন্ত দেশ জুড়ে সিরিজ হামলার পর সরকার এটি বন্ধ করার তৎপরতা শুরু করে, কিন্তু ওই সকল রাজনৈতিক নেতৃবৃন্দের বা ইন্টেলিজেন্সের তাদের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির বোমায় কেঁপে ওঠে পুরো দেশ। 63 জেলায় আদালত, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ প্রায় 400 স্পটে 500 বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই ঘটনাটি ছিল বাংলাদেশে জঙ্গিদের অস্তিত্ব ও সক্ষমতা প্রমাণের হামলা। এরপর শীর্ষ জঙ্গিদের গ্রেফতার করে বিচার ও ফাঁসি কার্যকর করা হয়। এভাবে জঙ্গিদের অবস্থান দুর্বল হলেও তাদের অপতৎপরতা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ভিন্ন নামে ভিন্ন সংগঠনে বারবার সংগঠিত হওয়ার চেষ্টা করেছে জঙ্গিরা। হলি আর্টিজান সহ বেশ কয়েকটি আলোচিত হামলার ঘটনাও ঘটেছে। তবে বর্তমানে জঙ্গিদের তেমন কোনো সক্ষমতা নেই বলে দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী। সেসবের দিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। বেশ কিছু মামলা সাক্ষীর অভাবে নিষ্পত্তি করা যাচ্ছে না। এই মামলাটি হয়েছিল 2005 সালে। সেখানে 159টি ঘটনার উল্লেখ পাওয়া যায়। আগের আমলটায় যখন রাশিয়াকে আফগানিস্তান থেকে আমেরিকার সিআইএ এর সহায়তা বের করে দেওয়া হয়, তখন একাধিক বাংলাদেশি এই যুদ্ধে অংশগ্রহণ করে, অর্থাৎ আল কায়দার মতো তারাও অংশগ্রহণ করে। এবং 2004 সালে এসে সিরিজ বোমার ঘটনাটি ঘটে। এই সিরিজ বোমা মামলাটি ছিল 159টি জায়গায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে সারা বাংলাদেশ জুড়ে। সেই পরিপ্রেক্ষিতে এবং এই মামলা এবং পরবর্তীতে এই মামলা এবং আরো কিছু হয়তো মামলা ছিল জঙ্গিদের, সেখানে শায়ক আব্দুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এই শায়ক আব্দুর রহমান কিন্তু প্রকাশ্যেই তার কর্মকাণ্ড চালিয়েছে এবং 90 পরবর্তী সময় এসে তারা হরকাতুল জিহাদ নামক যে সংগঠন সেটি তারা গঠন করে এবং সরকার তাদেরকে গঠন করতে দেয় এবং তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেয়, যার কিছু আলামত আমরা গত 1.5 বছরে এই ধরনের কর্মকাণ্ড হতে দেখেছি। এবং আবার আমরা দেখেছি ইসলামিক তৎপরতা বা অপতৎপরতা, সমাজকে কন্ট্রোল করার ইসলামের দোহাই দিয়ে আরেকটি চেষ্টা আমরা গত 1.5 বছরে ইউনূস সরকারের আমলে দেখেছি, যেটা ওইভাবে ভয়ঙ্কর রূপ নেয়নি। প্রথমে কিন্তু শায়ক আব্দুর রহমানের হরকাতুল জিহাদ বা বাংলা ভাইও ভয়ঙ্কর রূপ নেয়নি, উল্টো তারা প্রশংসিত হয়েছিল। বাংলা ভাই, শায়ক আব্দুর রহমান, এর মুফতি হান্নান, এরা সবাই আফগানিস্তান ফেরত ছিল, এখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে মুজাহিদিনদের সাথে একসাথে, এবং সদস্যরাও নিহত হন। 1 জুলাই 2016 রাত 9টা এই হামলাকাণ্ড পরিচালিত হয় এবং হামলাকারীরা আগেই এই হলি আর্টিজান রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় এবং তারপরে এলোপাথারি গুলি করে এবং সেখানে তখনকার রেস্টুরেন্টে থাকা যে কাস্টমার তাদের কয়েকজনকে জিম্মি করা হয়। 2016 সালের 1 জুলাই রাত্রে 8:30 থেকে 9টার মধ্যে হলি আর্টিজানের যে হামলাযোগ্য সাধিত হয় সেটি সংগঠিত হয়। তো একদল তরুণ যারা এসেছিল সমাজের উচ্চবিত্ত বা এলিট ফ্যামিলি থেকে, এটা মূলত হলি আর্টিজান ছিল পরবর্তী যে অধ্যায়, অর্থাৎ জঙ্গি তৎপরতার সেকেন্ড ফেজ, যেটা হাসিনা শুরু করেছিল হাসিনা সরকারের সময়, সেটির একটি প্রথম বাস্তব চিত্র। অর্থাৎ হলি আর্টিজান ছিল শেখ হাসিনার আমলে জঙ্গিবাদের যে উত্থান বলা হয়, সোকল্ড উত্থান এটা, কারণ এটা মূলত মৌলিক কোনো জঙ্গিবাদ ছিল না। এই সেকেন্ড ফেজটা সবই তৈরি করা, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক তৈরি করা হয়েছিল। তার একাধিক কারণ ছিল। প্রথম কারণ ছিল বাংলাদেশকে একটি ইসলামিক জঙ্গিবাদের উত্থান হচ্ছে এখানে, বা এখানে একটা ইসলামিক জঙ্গিবাদের নব্য সূচনা ঘটেছে, এরকম ভাবে দেশটাকে উপস্থাপন করার, যেটা সরকার প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। হয়তো তার পিছনে ইন্ডিয়া থাকতে পারে। এটি করার মাধ্যমে তারা শেখ হাসিনার যে ভোটবিহীন এবং ক্ষমতা ধরে রাখার যে অপকৌশল, সেটিকে যাতে লেজিটিমাইজ করা যায়, এটি ছিল 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ ছিল জঙ্গিবাদের নামে এই যে দৃশ্যগুলো তৈরি করা হয়েছে, এটি তৈরি করতে পারলে এই নাম দিয়ে যে কোনো ব্যক্তিকে, সরকার বিরোধিতা করা যে কোনো ব্যক্তিকে খুব সহজেই গুলি করে মেরে ফেলা যাবে, বিনা বিচারে আটক করে রাখা যাবে, এবং যারাই সরকারের জন্য চ্যালেঞ্জ মনে হবে, থ্রেট মনে হবে, তাদেরকে খুব সহজেই এলিমিনেট করা যাবে। এই এলিমিনেট করার একটা উদ্দেশ্য, বিশ্বে এটা
হাসিনার ভোটবিহীন অবস্থানে থাকার একটি লেজিটিমেসি তৈরি করা এবং ক্ষমতাকে আনচ্যালেঞ্জড অবস্থায় রাখা, এই সবগুলো করার জন্যই মূলত এই জঙ্গিবাদের নাটক তৈরি করা হয়। তবে এখানে মনে রাখতে হবে, যদি 90 পরবর্তী সময়ে সো কল্ড জিহাদিদের দ্বারা এই জিহাদের যে বয়ান তৈরি করা হয়েছিল এবং প্রকাশ্যেই সেটি করতে দেওয়া হয়েছিল, সেটি না দেওয়া হতো, তাহলে শেখ হাসিনার পক্ষে হয়তোবা এই ধরনের নাটক তৈরি করার গ্রাউন্ড সে তৈরি করতে পারতো না, হয়তোবা পারতো না। কিছু কিছু সদস্যের ফ্যামিলি ছিল আওয়ামী লীগের রাজনীতি করা পরিবার এবং তাদের সবারই ব্যাকগ্রাউন্ড ছিল ইংলিশ মিডিয়াম অথবা দেশের বাইরে লেখাপড়া করা অবস্থান। এই অবস্থান থেকেই তারা এখানে যুক্ত হয় এবং হামলাটা করা হয় মূলত এই হলি আর্টিজানের মধ্যে প্রবেশ করে তারা এবং ওখানে থাকা কাস্টমারদেরকে জিম্মি করা হয়, কাউকে কাউকে হত্যা করা, এবং সারা রাতভর ধরেই চলে এই হামলা কাণ্ডটি। যদিও তখনকার আইএসআইএস এর একটি অনলাইন ভিত্তিক পোর্টাল এটি দায় দায়িত্ব প্রাথমিকভাবে স্বীকার করে, যদিও তাদের কোনো এখানে অর্থ ইনভেস্টের কোনো খবর পাওয়া যায়নি, অস্ত্র সরবরাহের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং এই সদস্যরা মূলত আইএসআইএস এর যে আইডিওলজি সেটি দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছিল, কিন্তু দে আর নট ডিরেক্টেড বাই আইএসআইএস। কাজেই আইএসআইএস এর প্রত্যক্ষ এখানে মদত ছিল এটা বলা যাচ্ছে না। তাহলে এই ঘটনাটাই ছিল মূলত বাংলাদেশে জঙ্গি আছে এবং জঙ্গি দমন করতে হবে এই ন্যারেটিভ তৈরি করার জন্য প্রথম একটা মাইল ফলক। গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ঘটনায় সন্দেহভাজন 8 জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। এই 8 জনের মধ্যে 4 জন আগে থেকেই ডিবিতে গুম অবস্থায় ছিলেন। ডিবি থেকে নিয়েই তাদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ক্রসফায়ারকে বন্দুকযুদ্ধ হিসেবে চালিয়েছিল পুলিশ। 2016 সালের 1 জুলাই হলি আর্টিজান বেকারিতে নৃশংস বন্দুক হামলা হয়। ক্রসফায়ারে হত্যার শিকার তামিম চৌধুরীকে পুলিশ মাস্টারমাইন্ড হিসেবে দেখায়। পরে এই 8 জনকে নির্জন স্থানে নিয়ে ঠান্ডা মাথায় হত্যা করার মাধ্যমে হলি আর্টিজান হামলার নেপথ্যের কুশীলবদের সব পদচিহ্ন মুছে ফেলা হয়েছিল। এছাড়া অন্য অভিযুক্ত 2 জনের স্ত্রীকে গুম রেখে তাদের স্বামীদের ধরার জঘন্য কৌশলও করেছিল সিটিটিসি। গর্ডারে ঠিকই সুন্দরভাবে সময় গঠন করা হয় কাউন্টার টেরোরিজম ইউনিট। দেশের বিভিন্ন এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। একটির পর একটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক হিসেবে 2016 থেকে 18 সালের মধ্যে এসব অভিযানে অন্তত 45 জনের বেশি নিহত হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মিরপুরের রূপনগরের একটি বাড়ি ঘিরে ফেলে। এই রূপনগরের যে জঙ্গি অভিযানটি হয়েছিল এটি ছিল হলি আর্টিজানের ঘটনার 3 মাস পরের ঘটনা, অর্থাৎ সেপ্টেম্বরে এই ঘটনাটি সংঘটিত হয়। পুলিশের তথাকথিত ক্রসফায়ারে নিহতদের মধ্যে হলি আর্টিজান হামলার কথিত মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর ডানহাত বলে পরিচিত নুরুল ইসলাম ওরফে মারজান, মোহাম্মদ বাশারুজ্জামান ওরফে চকলেট, মিজানুর রহমান ওরফে ছোট মিজান এবং রায়হানুল কবির রায়হান ওরফে তারেক আগে থেকেই ডিবিতে বন্দী ছিলেন। তাদের গুম করে অকথ্য নির্যাতনের পর নির্জন স্থানে নিয়ে বন্দুক যুদ্ধ সাজিয়ে হত্যা করা হয়েছিল। এদের মধ্যে রায়হানুল কবির রায়হান ওরফে তারেককে রাজধানীর কল্যাণপুরে আলোচিত বাড়িতে নিয়ে বন্দুক যুদ্ধের নামে হত্যা করা হয়েছিল। সে সময় ডিবিতে গুম থাকা একাধিক প্রত্যক্ষদর্শী আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 2016 সালের 1 জুলাই গুলশানের 79 নম্বর রোডের হলি আর্টিজান বেকারিতে নৃশংস ম্যাসাকারে 20 জন দেশি বিদেশি জিম্মি, 2 জন পুলিশ এবং 5 জন কথিত অস্ত্রধারী ইসলামী জঙ্গি নিহত হয়। মামলার অভিযোগপত্রে জঙ্গিবাদের অভিযোগে পুলিশ 21 জনকে আসামি করলেও তার মধ্যে 8 জন পরবর্তীতে কথিত ক্রসফায়ারে পর্যায়ক্রমে নিহত হন। জীবিত 7 আসামি ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 2019 সালের 27 নভেম্বর মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট 2023 সালের 30 অক্টোবর সব আসামির সাজা কমিয়ে তাদের আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে। 2017 সালের 7 জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারজান ও সাদ্দাম হোসেন নিহত হন।
সাদ্দাম অবশ্য হলি আর্টিজান মামলার আসামি নন। মারজানের সঙ্গে সাদ্দাম দীর্ঘদিন ধরে ডিবিতে গুম ছিলেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। এই জোড়া খুনের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে তখন বলা হয়েছিল নিহতদের একজনের মাথায় ও বুকে গুলি লেগেছে এবং আরেকজনের শুধু বুকে গুলি লেগেছে। অথচ সিটি ইউনিটের তখনকার উপকমিশনার মহিবুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন রাত 2:30টার দিকে বেড়ি বাঁধে মোটরসাইকেলে করে দুইজন যুবক যাচ্ছিল। তাদের দেখে সন্দেহ হলে থামতে বলে পুলিশ। তারা মোটরসাইকেল না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে দুটি গ্রেনেড ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় তারা মাটিতে পড়ে যায়। মারজান সাদ্দামের ছোড়া গ্রেনেডে পুলিশের কিছুই হয়নি সেদিন। অথচ বেড়িবাঁধ এলাকার অন্ধকার রাতে পুলিশের লক্ষ্যভেদী মাত্র 3টি গুলিতে 2 জন নিহত হয়েছিল। এমন দুর্বল দৃশ্যপট সৃষ্টি করেছিল সিটিটিসির কর্মকর্তা মহিবুল ইসলাম ও তার দলবল। বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের পর তখনকার সিটি প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন গুলশান হামলার পর থেকে মারজানকে পুলিশ খুঁজছিল। মারজান তখন ডিবিতে গুম অবস্থায় ছিলেন। একই সময় তার বাবা নিজামুদ্দিনকেও গুম রাখা হয়েছিল সেখানে। আমার দেশকে মারজানের বাবা 4 জানুয়ারি বলেন, আমাকে 3 মাস ডিবিতে গুম রাখা হয়েছিল। আমাদের কয়েকজনকে একটা সেলের মতো জায়গায় রেখেছিল ওরা। সেলের উল্টো দিকে অপর একটা সেলে 3 জন নারীকে একদিন দেখেছিলাম। তার মধ্যে আমার ছেলে মারজানের স্ত্রীও ছিলেন। তিনি বলেন, আমার বউকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছিল পুলিশ। সে তখন অন্তঃসত্ত্বা ছিল। 29 দিন চিকিৎসার পর ডিবিতে আনে। 8 দিন রিমান্ডে নেয় তাকে। আমার সেলের উল্টা দিকেই তাকে রেখেছিল। ওইখানে 3 জন নারী ছিল। আপনি ডিবিতে আপনার ছেলেকে দেখেছিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সেলেই কয়েকজন আলেম এবং হাফেজ গুম অবস্থায় ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য অন্য রুমে নির্যাতন করত পুলিশ। স্বীকারোক্তি না দিলে তখন তাদের সামনে মারজানকে নিয়ে আসতো। বলতো স্বীকার না করলে ওর অর্থাৎ মারজানের মতো অবস্থা হবে। এভাবেই তাদের ভয় দেখাতো। ওরা আহত অবস্থায় রুমে ফিরে এসে মারজানের অবস্থা আমাকে জানাতো। ওরা বলতো, আপনার ছেলে তো এখানেই আছে, আমাদেরকে দেখাইছে মারজানকে। ওদেরকে যখন রিমান্ডে নিয়ে যাইতো, রিমান্ড শেষে আসতো, আবার ওখানে রেখে যাইতো। আমাকে ওরা বলতো যে আপনার ছেলের নাম মারজান? হ্যাঁ। তো মারজানকে এখানে ধরা আছে, ওকে এইভাবে চোখ বেঁধে রাখছে, আমাদেরকে দেখাইছে আর কি। হ্যাঁ, মারজানকে দেখতে পেলাম, আমাকে ইশারা দিল যে আমি ইউতি, আমি এখানে আছি, এইটুকু। তাছাড়া কথা তো বললে তো আর সমস্যা, ভয়। বুঝতে পারলাম যে আমার ছেলের বউকেও এখানে রাখা হয়েছে। ওইসব লোকদের সবার পুরো নাম আমার মনে নেই। একজনের নাম মিজান, একজনের নাম হারুনুর রশিদ। মারজানের বাবা নিজামুদ্দিন বলেন, আমার ছেলে টিউশনি করে চলতো। লালবাগের বাসা থেকে টিউশনি করতে বের হলে 2016 সালের 22শে জুন মারজানকে রাস্তা থেকেই তুলে নিয়ে যায় সিটিটিসি সদস্যরা। এরপর থেকেই তাকে গুম রাখা ছিল। মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তির বরাত দিয়ে আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন মারজানের বাবা। মারজানকে ডিবিতে গুম অবস্থায় কাছ থেকে দেখেছেন গাজীপুরের কাপাসিয়ার শেখ মোহাম্মদ সেলিম হোসেন এবং হলি আর্টিজান মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীও। শেখ মোহাম্মদ সেলিম হোসেন নেত্র নিউজের আয়নাঘর এবং আমার দেশের ডিবি থেকে নিয়ে 9 তরুণ খুন সংক্রান্ত সারা জাগানো প্রতিবেদনের অন্যতম প্রধান হুইসেল ব্লোয়ার। তিনি আমার দেশকে বলেন, মারজানকে আমি একদম কাছ থেকে ডিবিতে গুম অবস্থায় দেখেছি। মারজান তখন ডিবিতে গুম ছিলেন। একই সময় সেখানে হলি আর্টিজান হামলার অন্যতম অভিযুক্ত বাশারুজ্জামান ওরফে চকলেট এবং মিজানুর রহমান ওরফে ছোট মিজানকেও গুম রাখা হয়েছিল। সম্প্রতি কারামুক্ত এক ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানিয়েছেন, বাশারুজ্জামান চকলেট এবং ছোট মিজানকে ডিবিতে গুম অবস্থায় কাছ থেকে দেখেছেন একই মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। রাজীব গান্ধী কারাগারের ভেতর বাশারুজ্জামান এবং ছোট মিজানকে ডিবিতে গুম অবস্থায় দেখা ও কথা বলার তথ্য আমাকে জানিয়েছেন সেই ব্যক্তি। অথচ পুলিশের দাবি 2017 সালের 27 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চালানোর সময় বাশারুজ্জামান ও ছোট মিজান নিহত হয়। তথাকথিত সেই ক্রসফায়ারের ঘটনা বিশ্বাসযোগ্য করতে সেই সময় বেশ নাটকীয় এক পরিবেশের অবতারণা করেছিলেন সিটিটিসির তখনকার প্রধান মনিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেছিলেন, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই 2 জঙ্গি নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। 90 জেএমবির শীর্ষ নেতা তামিমের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বাশারুজ্জামান। সংগঠনের অর্থের বিষয়গুলো সে দেখত।
ছোট মিজান অস্ত্র সরবরাহে ভূমিকা রাখে। তথাকথিত বন্দুকযুদ্ধের নাটক জমাতে চাঁপাইনবাবগঞ্জের তখনকার পুলিশ সুপার ATM মুজাহিদুল ইসলাম গণমাধ্যমে বলেছিলেন, অভিযানের পর পরিচয় শনাক্তের জন্য নিহত জঙ্গিদের DNA নমুনা সংগ্রহ করে রাখা হয়েছিল। এরপর তা CID-তে পাঠানো হয়। অথচ বাশার ও ছোট মিজানকে দীর্ঘদিন ডিবিতে গুম রেখে তাদের সব ধরনের তথ্য উপাত্ত সংগ্রহের পরই বন্দুকযুদ্ধ সাজিয়েছিল CTTC। ডিবির গুমঘর থেকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে যে 9 তরুণকে নিয়ে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন সাতক্ষীরার তরুণ রায়হানুল কবির রায়হান ওরফে তারেক। এ নিয়ে আমরা এর আগেই প্রতিবেদন করেছি। ক্রসফায়ারে বা পুলিশের অভিযানে রহস্যজনকভাবে নিহত হন হলি আর্টিজান হামলার অপর 2 সন্দেহভাজন আসামি তানবীর কাদেরী এবং মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলাম। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে তাদের ধরতে তাদের স্ত্রীদের গুম করেছিল CTTC। একই সময় গুম রাখা হয়েছিল মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তিকেও। লালবাগের একটি বাসা থেকে তথাকথিত গোলাগুলির মধ্যে মারজানের স্ত্রী সহ 3 নারীকে CTTC-তে নিয়ে গুম রাখা হয়েছিল। লালবাগের বাসায় তথাকথিত যে গোলাগুলির দাবি করেছিল পুলিশ, তাতে পায়ে গুলিতে আহত হয়েছিলেন মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি। সেই সময় তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে মারজানের স্ত্রীকে 8 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। কারাগারেই তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। সেই শিশুটি কারাগারের ভেতরেই বড় হয়ে ওঠে। জামিন পেয়ে মারজানের স্ত্রী এখন তার গ্রামের বাড়িতে বসবাস করছেন। এদিকে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তির সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধের গল্প ছড়িয়ে গুম করা হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামের স্ত্রীকেও। তিনি জামিন পেয়েছেন, তবে তাদের হদিস মেলেনি। ডিবিতে বন্দী গাজীপুরের কাপাসিয়ার শেখ মোহাম্মদ সেলিম হোসেন আমার দেশকে বলেন, ডিবিতে সকাল বিকাল বন্দীদের নাম ধরে ডাকা হতো। তখন মেজর জাহিদুলের স্ত্রী জেবুন নাহার শিলাকে তার নাম ধরে ডাকতে দেখেছি। 2016 সালের 27 আগস্ট ঢাকার রূপনগর থানাধীন রূপনগর আবাসিক এলাকার রোড নম্বর 33 বাসা নম্বর 15-র সামনে পাকা রাস্তার উপর তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানে মেজর জাহিদুল নিহত হন। এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে আসে কাউন্টার টেরোরিজম ইউনিট, সংক্ষেপে যেটি CTTC নামে পরিচিত। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের সবাইকে দরজা জানালা লাগিয়ে নিজ নিজ ঘরে অবস্থান নিতে বলে পুলিশ। এরপর শুরু হয় অভিযান। এটি ছিল মূলত হলি আর্টিজানের পুলিশ 3 মাস পরের ঘরে ঘটনা। অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে মারা যান ভয়ঙ্কর এক জঙ্গি নেতা ও আহত হন রূপনগর থানার 2 পুলিশ পরিদর্শক সহ 3 জন। সে কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে তার প্রকৃত নাম। তার কাছে পিস্তল ছিল, তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল। গ্রেনেডও নিক্ষেপ করেছে, গুলিও করেছে, চাপাতি দিয়ে কোবও দিয়েছে। নিহত সন্দেহভাজন জঙ্গির পরিচয় মেলে পরের দিনই। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম। CTTC জানায়, সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা ছিলেন JMBর সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ নেতা। মেজর জাহিদের অ্যাকচুয়ালি হত্যাকাণ্ড হওয়ার পরে যেদিন আমি প্রথম পেপারের ছবিটা দেখলাম, আমাকে সাংঘাতিক কষ্ট দিয়েছে এবং সেই কষ্টের বোঝা আমি বহুদিন বয়ে বেরিয়েছি এবং আমি আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমি মেজর জাহিদকে আমি খুব কাছে থেকে দেখছি। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে 2011 সালে মেজর জাহিদ ব্রিগেডিয়ার জিয়ার অধীনে সিলেটে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এর রণকৌশল শাখায় একজন প্রশিক্ষক হিসেবে ছিলেন। এটা খুবই অবাক করার ব্যাপার। তাকে যখন হত্যা করা হলো, তারপরে আমি জানলাম সে নাকি জঙ্গির সাথে সংশ্লিষ্ট। অথচ ওই সময়ে একটা অফিসার যদি এরকমই হতো তাহলে কিন্তু তার কথাবার্তায়, চালচলনে কিন্তু বা পোশাক আশাকে দেখার কথা। মেজর জাহিদ ছিল একটা খুবই একটা, আমি বলবো, সচরাচর মিলিটারি অফিসারের ধরনের মানুষ এবং তার স্ত্রীও আমি দেখতাম যে আমরা মিলিটারি সমাজে একজন সাধারণ বাঙালি গৃহবধূ যেভাবে জীবনযাপন করে তাই। অতিরিক্ত পর্দা বা এই ধরনের মানে এক্সট্রিমিজম তার ভিতরে কখনোই দেখা যায়নি। ইসলামী জঙ্গি হিসেবে ব্যবহার করেন পতিত স্বৈরশাসক শেখ হাসিনা। ডিবি থেকে ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটির পুরো বর্ণনা আছে মামলার এই এজাহারে।
বলা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মেজর জাহিদ দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে চাকু দিয়ে 4 জন পুলিশ অফিসারকে জখম করে এবং একজনকে আবার গুলিও করে। এজাহারে বলা হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে মেজর জাহিদকে লক্ষ্য করে মোট 29 রাউন্ড গুলি করে 6 জন পুলিশ, আর তখনই মেজর জাহিদ লুটিয়ে পড়ে মারা যায়। এজাহারটি সাব ইন্সপেক্টর মেহেদী হাসানের সই করা, যিনি ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন। তাকেও খুঁজে বের করেছি আমরা। নওগাঁর রানীনগর থানা, এখানে এখন বদলি হয়ে এসেছেন সাব ইন্সপেক্টর মেহেদী হাসান, যিনি মামলার বাদী এবং এই মেহেদী জাহিদকেও গুলি করেছিলেন বলে নিজেই এজাহারে উল্লেখ করেন। ক্যামেরার সামনে তিনি কোনোভাবেই কথা বলতে রাজি হচ্ছিলেন না, ঘটনাটি বিস্তারিত জানাতে চাচ্ছিলেন না, কথাবার্তাও ছিল অসংলগ্ন। আমাকে খালি শুধু নির্দেশনা দিল তদন্ত সব ওই বাড়ি ঘেরাও করে রাখলেন, ঘেরাও করে টের পাইয়ে তারপরে আমরা উপরে ওঠার সময় বললাম কি বাইরে তো সিটকিনিটে লাগা দিলাম। গুলি কোন প্রেক্ষাপটে করেছিলেন সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মেহেদী। তবে এটা বোঝা যায় মামলাটি মেহেদী লেখেননি। জেনেছিল একটা আসলে মামলায় কতই ওই ভিডিও করে না রে ভাই। এই সেই স্থান যেখানে মেজর জাহিদকে গুলি করা হয়। আমার পেছনে 6 তলা এই ভবনটিদের সবচেয়ে উপরের ফ্লোরে থাকতেন মেজর জাহিদ, এবং ওই ঘটনার সময় এই বাড়িটিতে মোট 10টি পরিবার অবস্থান করছিলেন। আমার দেশের একটি রিপোর্ট, এই জাহাজবাড়ি হত্যাকাণ্ডের যে পুলিশ নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে মাসুদ। এখন অর্থাৎ এই আমার দেশ যখন রিপোর্টটি করেছেন তখন ইনি ছিলেন রংপুরে। আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছিল বলে উল্লেখ করা হয়। জাহাজবাড়ি হত্যাকাণ্ডকে বৈধতা দিতে ইসলামিক স্টেট এবং 90 জেএমবির সঙ্গে তাদের জড়িত থাকার গল্প বানিয়েছিল পুলিশ। নিহত তরুণদের সম্পর্কে তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছিলেন, নিহতদের চেহারা এবং বেশভূষা দেখে উচ্চ শিক্ষিত বলে মনে হয়েছে, অথচ নিহতদের মধ্যে 7 জনই ছিলেন অতি সাধারণ পরিবারের সদস্য। হাসিনা সরকারের পুলিশের নির্মমতার বিরুদ্ধে প্রশ্ন করার সাহস সেসব পরিবারের ছিল না। জাহাজবাড়ির ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার এবং এ বিষয়ে কিছু অবহিত নন জানানোর মধ্য দিয়ে মিরপুরের সেই ডিসি মাসুদ আহমেদি প্রমাণ করেন যে ঘটনাটি সাজানো ছিল এবং জঙ্গি নাটক ছিল মাত্র। অথচ এর জন্য পুলিশের সম্মানজনক পদক বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম পেয়েছিলেন বলে আমার দেশের কাছে স্বীকার করেন তিনি। জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলের মাসুদ আহমেদের নেতৃত্বে পুলিশের অভিযান চালানো হয়। সেই তরুণদের হত্যার পর বরাবরের মতো পুলিশের দাবি ছিল, দরজায় নক করলে গুলি ও গ্রেনেড ছুটতে থাকে, আত্মরক্ষার্থে তারাও হামলা চালায়। এখানে ঘটনাটা এমন করে ঘটানো হয়েছে হাসিনার আমলে যে একটি জঙ্গি নাটক তৈরি করা হয়েছে, সেই জঙ্গি নাটকে কিছু জঙ্গিকে মেরে ফেলা হয়েছে এবং দেখা যাচ্ছে সেই মৃত জঙ্গিদের আবার কিছু কিছু অংশ আগের কোনো একটি জঙ্গি ঘটনার সাথে সম্পৃক্ত, এভাবে তাদেরকে মারা হচ্ছে। অর্থাৎ এরা পূর্ব নির্ধারিত কিছু ব্যক্তিকে তারা আগে গুম করেছে এবং সেই গুম করা ব্যক্তিদেরকে পরবর্তীতে বিভিন্ন জঙ্গি যে স্পটগুলোতে পরে অভিযান চালায় র্যাব এবং জঙ্গি দমন যে বাহিনী, তারা সেখানে তাদেরকে নির্দিষ্টভাবে সেট করা হয়, এভাবেই ঘটনাগুলো ঘটানো হয়। এখন বক্তব্য হচ্ছে যে এদের আদৌ কি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি ছিল? এদের অনেক ক্ষেত্রেই যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটি মূলত হাসিনা বিরোধী একটি অবস্থান। যারা সেনাবাহিনীতে ছিলেন তারাও ওই 1/11-এর পরবর্তী সময় বিডিআর হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অথবা হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন এদের কিছু অংশ হয়তো নামাজ পড়তো, কিছু অংশের হয়তো ইসলামী একজন ফলোয়ার ছিল, প্র্যাকটিসিং মুসলিম ছিল, এটা হতে পারে। এর বাইরেও তাদের কোনো বিশেষ কিছু তৎপরতা ছিল কিনা সেটা বলা মুশকিল, কিন্তু সেটা এমন কিছুই ছিল না যে যেটার জন্য তাদেরকে ক্রস ফায়ারে গুলি করে মেরে ফেলতে হবে। অথচ এখন মাসুদ আহমেদ বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, বৃষ্টির রাত ছিল, আমি 12টা-1টার দিকে বাসায় আসি। বাসায় আসার পর অনেক কল আসে, আমাকে পাচ্ছে না, সম্ভবত বৃহস্পতিবার ছিল। আমাকে ফোনে জানালো মিরপুরে ব্লক রেডে ঝামেলা হয়েছে, সিনিয়র স্যারেরা আসছে। আমাকে ডিবি এবং সিটিটিসি থেকেও কিছু বলেনি। মামলার নথিতে তার নাম থাকার পরও তথাকথিত সেই অভিযানের দায় অস্বীকার করে তিনি বলেন, এখন আপনি কাগজপত্রে যে কথাগুলি পাচ্ছেন ওনার নেতৃত্বে ব্লক রেড
পরিচালনা করা হয়েছে, কিন্তু তাদেরকে লোকাল থানা পুলিশ আগে অ্যারেস্ট করেনি, আটকও করেনি। পরে ডিবি সোয়াট দিয়ে মূল অভিযান করেছে। সেখানে তো আমাদের কারো অর্থাৎ মিরপুর ডিভিশনের কিছু করার নেই, কারণ আমার তো যাওয়ারই কথা ছিল না সেখানে। কারণ এই কাজগুলো তখন ডিবি সোয়াট বোম ডিসপোজাল ইউনিট করত। মানে জঙ্গি অভিযানের ফর্মুলাটাই হচ্ছে এইটা। তিনি বলেন সিটিটিসি তখনও পূর্ণোদ্যমে কার্যকর হয়নি, ডিবি ও সোয়াট জয়েন্টলি কাজটা করত। সোয়াট অপারেশনাল কাজও করে, যতগুলো অভিযান হয়েছে একই ধরনের। এখানে লোকাল পুলিশ উপস্থিত থাকবে। নর্মালি তারা অর্থাৎ সোয়াট যখনই কোনো অভিযানে যায় তারা স্পেশাল ফোর্স আনায়। মাসুদ আহমেদ বলেন অ্যাডিশনাল কমিশনার সেই রাতে আসার আগে স্পেশাল ফোর্স থানা থেকে আনে, আমাকে বলেও নাই কোথা থেকে ফোর্স আসছে, কি আসছে বলেও নাই। র্যাব কখন আসছে না আসছে তাও জানি না। এরপরে সিনিয়রদের সিদ্ধান্তে সোয়াট অভিযান চালায়, এই হচ্ছে মূল বিষয়। তিনি আরো বলেন 9 তরুণকে কোথা থেকে এনেছে এটা আমাদের জানার কথাও না। একেবারে আপনাকে অনেস্টলি বলছি, এটা আমাদের জানার কথাও না। এটা ওই 3 ইউনিট জানে, ডিবি, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট। কে জঙ্গি না আমরা তো জানি না। আমার লোকের সঙ্গে তো আমার দেখাই হয় নাই ঘটনাস্থলে। পুরো বিষয়টাতেই অন্ধকারে ছিলেন বলে দাবি করে তিনি বলেন, আমি খবর পাইছি রাত 2টা-2:30টার দিকে। সিনিয়র একজনও কল করে নাই, যা করছে আমার ডিভিশনের লোকজনই। তিনি বলেন এই সমস্ত বিষয়গুলো তো সিক্রেটলি করা হয়। জঙ্গি অভিযান কারা করবে, ডিবি কোথায় অভিযান করবে আমাদের সঙ্গে শেয়ার করে নাই। সোয়াট ইফ দে ওয়ান্ট মাই প্রেজেন্স দেয়ার তাহলে একটা কথা। ওইখানে কোন কোন টিম ছিল, আপনার লোকেরা কি জানিয়েছিল? এমন প্রশ্নের জবাবে মাসুদ বলেন ওইখানে ডিবি ও সোয়াটের টিম ছিল। যখনই বিষয়টা শুনলাম জঙ্গি রিলেটেড, ন্যাচারালি সিনিয়ররা দে ডোন্ট ওয়ান্ট টু গো উইথ দেম। মনে আছে না অচ্যুত, আমি চাচ্ছি না আপনি এখানে আসেন, ইউ নো মেনি থিংস, বাট আমি চাচ্ছি না ইউ কাম অন দ্য সাইড, কারণ আমার তো কোনো অ্যাসিস্ট্যান্স এখানে চাচ্ছে না তারা। আপনার লোক কি ভবনের উপরে উঠেছিল? তারা প্রথমে কি শনাক্ত করেছিল? এমন প্রশ্নের জবাবে মাসুদ আহমেদ বলেন না আমার লোক তো উপরে উঠতেই পারে নাই, ওরা শুধু বলছে স্যার উপরে চিল্লাচিল্লি হচ্ছে। অনেক রাতের ঘটনা, প্রচুর বৃষ্টি ছিল সেদিন, আমার খেয়াল আছে। বাসায় গিয়ে সেট সাইলেন্স করে ঘুমানোর প্রস্তুতি নেই, রেডিও বন্ধ, মোবাইল শুধু সাইলেন্ট, কেউ কিন্তু আমাকে ফোন করে নাই। আপনার এলাকায় অভিযান আর আপনাকে কেউ কিছু জানাবে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তাতে কি, এটা তো ডিসি জানে না, শুধু আমিই না, কোনো ডিসি জানে না। এই ঘটনার পরদিন আপনার শীর্ষ অফিসারদের সঙ্গে কি কথা হয়েছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এইগুলা নিয়ে আমাদের কথা বলার কিছু নাই, কারণ এর আগে অনেক জায়গায় ঘটনা ঘটেছে। আমরা জানি উত্তরাতেও এমন একটা সাইট হয়েছিল, বাট এইটা লোকাল অফিসাররাও জানে না, কারণ এইগুলা তো শেয়ার করে না গোয়েন্দারা। কে কিভাবে জঙ্গি হয়েছে, কিভাবে এখানে আসছে, আমরা তো এগুলার কিছুই জানি না। জাহাজবাড়ির এজাহারেই তো আপনার সব কর্মকাণ্ড উল্লেখ রয়েছে। আমার দেশের এমন প্রশ্নের জবাবে মাসুদ আহমেদ বলেন ওইটা তো সরকারি কথাবার্তা, বলতে হবে তাই আর কি। আর এইটাকে কেন্দ্র করে আমি একটা বিপিএমও পেয়েছি। আমার এলাকায় এই অভিযান হয়েছে বলে আমি বিপিএম পেয়েছিলাম। এই ঘটনায় আর কে পদক পেয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন খোঁজ নিলে জানা যাবে, তথ্যগুলো জানা নাই। আপনি পরে ডিবি সোয়াটের সঙ্গে জাহাজবাড়ির ঘটনা নিয়ে কথা বলেন নাই? এই ধরনের প্রশ্নের জবাবে মাসুদ আহমেদ পরের পার্ট সবাই যা দেখছে আমিও তাই দেখছি। বর্ডার লাইনের বাইরে অনেকে কিছু জানতে চাইতে পারি না, যে কথাটা তারা অফিসিয়ালি বলছে সেটাই আমরা জানি। জেনুইনলি আমাদের জানার সুযোগও ছিল না। এক কথায় সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে পরদিন ছিলেন। মাসুদ আহমেদ বলেন ডিবি সোয়াট সেদিন কারো সাপোর্ট চায় নাই, আমরাও যেচে কিছু বলি নাই, কারণ একটা কনফিডেন্সিয়াল বিষয় থাকে, তাদের মনেও ভয় আছে, কারণ তারা তো আমাকেও ট্রাস্ট করে না। আমি সেখানে গেলাম, 2-4টা এভিডেন্স রাখলাম, পরবর্তী সময়ে আমি এভিডেন্স প্রোভাইড করলাম। হতে পারে না এটা, কারণ দে কান্ট ট্রাস্ট মি। এই জাতীয় অভিযানকে ইনফ্লুয়েন্স করা কারো পক্ষেই পসিবল না, আদার দেন সিটি সোয়াট ডিবি, যদিও তখনও সিটি পুরোপুরি কাজ শুরু করে নাই। তিনি সেদিন বাড়ির বাইরে ছিলেন। মেজর জাহিদ বাড়িতে আছে এই খবর তিনি পুলিশকে জানিয়েছিলেন। আমাকে যে ওসি নাম্বার দিয়ে গেছে ওনাকে আমি ইনফর্ম করি যে আমি বাইরে আছি। আমি জাস্ট ইনফরমেশন পাইলাম যে উনি মাত্র বাসায় ঢুকছে। মনে হয় আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিটের মধ্যে রূপনগর থানা থেকে লোকজন এসে পুলিশের সোর্স এসে পুরো বিল্ডিং ঘেরাও করে ফেলে। অভিযানের পর বাড়িটি জঙ্গি বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি পায়।
ফলে বেশিরভাগ ভাড়াটিয়া বাসা বদল করে। তবে নিচ তলায় এখনও আগের ভাড়াটিয়া আছেন। বাসার মধ্যে জাস্ট ওনারা উঠছে, ওনারা ধরছে, নামছে, অনেক হাতাহাতি হয়েছে, তো ওইটা বোঝা গেছে যে ওনারে অনেক কষ্ট করে নিচে নিয়ে আসছে। ওনার 7-8টা গুলি তার ছিল, তার তো বলে জাবরায় ধইরা মানে 6 পরে গুলি, মানে একজন দুইজন না, শত শত গুলি। উনি কি কোনো গুলি টুলি করছেন? না না না, মিথ্যা কথা না, মনে হয় না, আমরা দেখি নাই, কইতে পারবো না। আর এরকম তার যে আমি একদিন দেখা হয়েছে তার লগে, একদিন দেখা হয়েছে, খুব ভদ্র। এতগুলি পুলিশের মধ্যে সুযোগ কিভাবে করে হয় যে একটা চাকু লইব, ছুরি লইব, বডি লইব। এজাহার অনুযায়ী এই সেই রূপনগর থানার পুলিশ কর্মকর্তা যিনি প্রথম সিঁড়িতে মেজর জাহিদকে বাধা দেয় এবং চাকুর আঘাতে আহত হয়েছিলেন। এই ব্যক্তির সাথে যোগাযোগ করি আমরা। তিনি কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চাননি, তবে এই অভিযান নিয়ে কথা বলেছেন মোবাইলে। আমরা যে তথ্য প্রমাণ যেটা জানতে পেরেছি, জাহিদের হাতে পিস্তল ছিল না, এটা কি ঠিক কিনা? না না, এটা ঠিক আছে। এজাহারের যেটা লেখা হয়েছিল, ওই লেখাটা মেহেদির লেখা ছিল না, মানে আপনাদের থানার লেখা ছিল না, কাউন্টার টেরোরিজম লিখেছিল, এটা কি ঠিক? তদন্ত প্রতিবেদনে যেটা আসছে যে জাহিদ গুলি করেছে, এটা সাজানো কল্পকাহিনী না? আপনাকে তো ক্লিয়ার বললাম, তার কাছে আগ্নেয়াস্ত্র না থাকলে সে গুলি করবে কিভাবে? আচ্ছা, আপনার যে চাকুর আঘাতটা দেখলাম, সামনাসামনি থাকলে কিভাবে পেছনে মারলো? ঘটনার সাথে আপনারা কাগজ কলম যেটাই পাইছেন, এর সাথে বাস্তব ঘটনার একটু গরমিল আছে, অসঙ্গতি আছে। রূপনগরের সেই বাড়িতে মেজর জাহিদ, তার স্ত্রী ও 2 সন্তান সহ থাকতেন। কিন্তু একটি বড় প্রশ্ন হচ্ছে, অভিযানের দিন তারা কোথায় ছিল? এই তথ্য মামলার এজাহারে নেই, তবে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে অভিযানের আগেই লালবাগের একটি বাসায় মেজর জাহিদ তার পরিবার রেখে এসেছিলেন। নজরদারি হতো, এটা বোঝা যেত, বিশেষ করে যখন জব ছেড়ে দেয় তারপর থেকে। মেজর জাহিদের পরিবার বলছে ভিন্ন কথা। তার স্ত্রী জেবুন্নাহার শিলা জানিয়েছেন, অভিযানের দিন কয়েক ঘন্টা আগে সাদা পোশাকে ডিবি পুলিশ এসে তাকে ও 2 মেয়ে সহ রূপনগর বাসা থেকে তুলে নিয়ে যায়। কিছু সাদা পোশাক পরার লোক আসছে বাসায়, উনি দরজা খুললেন, আমার হাজবেন্ড দরজা খুললেন, বলে যে স্যার আপনাদের সাথে একটু কথা আছে, আমাদের সাথে এক জায়গায় যেতে হবে, একটা অফিসে যেতে হবে আমাদের। আমাকে নিয়ে গেল প্রথমে, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হলাম, তারপর আমার হাজবেন্ডকে নিয়ে গেল, যা আসবে বলতেছে আমাকে নিয়ে গেল। আমি বললাম, আমার হাজবেন্ড বলে কি স্যারকে নিয়ে আসতেছি, আমরা এই জায়গায় যাব। তারপর আমি তো গাড়িতে বসেছিলাম, পরে দেখলাম আমাকে একটা জায়গায়, একটা অফিসে নিয়ে গেল। আমি বেশ কিছুদিন পরে জানতে পারলাম যে ওই বাড়ি, আমার বাসার নিচেই আমার হাজবেন্ডকে মারা হয়েছে। 3 মাস এই ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল শিলাকে। সাথে ছিল তার 2 মেয়ে। ছোট মেয়ের বয়স তখন মাত্র 1 বছর, আর বড় মেয়ে জুনাইরা বিনতে জাহিদের বয়স তখন 7 বছর। ওরা তো বিভিন্ন জনের ছবি দেখি আমি চিনি কিনা, আমি যেটা জানি সেটা ওরা বিশ্বাস করছিল না। আমি জঙ্গিদের বিভিন্ন জায়গায়, মানে ওনারা যে করে দিচ্ছে, ফায়ার করে দিচ্ছে সবাইকে মেরে, ওরকম পরিণতি চান নাকি, ওরকম হুমকি ধমকি অনেক কিছুই ছিল। আপনি নিজেকে সেভ করেন, আপনার ভালো চাইলে আপনি সত্য কথা বলেন। 2টা মামলা থেকে কিন্তু আমি এখনো রেহাই পাইনি, এখনো মামলাগুলো চলমান। এটি আরেকটি জঙ্গি অভিযানের দৃশ্য। ঘটনাস্থল রাজধানীর আজিমপুর। রূপনগর জঙ্গি অভিযানের 9 দিন পরের এই অভিযানে 3 জন নারী জঙ্গিকে আটক করা হয় বলে পুলিশ জানায়। 2 জন মহিলা ভিতরে আহত অবস্থায় পাওয়া যায়, 1 জন পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়। 3 জন শিশু এখানে ছিল, যাদেরকে আমরা হেফাজতে রেখেছি। মিরপুরের অভিযানে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী বলে ধারণা করা হলেও তার পরিচয় এখনো নিশ্চিত নয়। সেই অভিযানে আবিষ্কার হয় মেজর জাহিদের বড় মেয়ে জুনাইরা। বাবা মার সাথে সবার সাথেই ছিলাম, পরে আম্মুর সাথে আজিমপুর, যে ওখান থেকে গাড়িতে করিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে নিয়ে আমাকে বসায় ছবি তোলা হয়েছিল। এরপরে আরেকটা মাইক্রোতে করে ওই ভিকটিম সেন্টার নামে একজন আন্টি আর একজন আঙ্কেল নিয়ে গিয়েছিল। এরপরে ওখানে আমি ছিলাম, পরে আমার নানুরা এসে আমাকে নিয়ে। এরপরের অভিযান আরো বড়। 2016 সালের শেষ দিকে 24 ডিসেম্বর রাজধানীর দক্ষিণ খানের আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে অপারেশন রিপল 24 চালায় পুলিশের টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পুলিশ তখন জানিয়েছিল অভিযানে 2 জঙ্গি নেতা নিহত হয় এবং 2 নারী আত্মসমর্পণ করে। তাদেরই একজন ছিলেন মেজর জাহিদের স্ত্রী।
এখন পর্যন্ত তারা সারেন্ডার করতে রাজি নয়, তারা মানে ফাইট করবে এরকমই আমাদেরকে জানাচ্ছে। 7 জন জঙ্গি ভিতরে আছে বলে আমরা জানতে পারি, তার মধ্যে 4 জন ইতিমধ্যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। ওনারা আমাকে ডিবি থেকে 2-3 বারই বের করেছিলেন যে আমি কোনো বিভিন্ন জায়গা দেখিয়ে যে এটা আমি চিনি কিনা। আমাকে একবার কল্যাণপুর নিয়ে গিয়েছিলেন, আমি ওখানে কাউকে চিনি কিনা, কোনো বাসা চিনি কিনা, বা একটা বাসা দেখিয়ে বলেছিলেন এই বাসাটা কি আপনি এরিয়াতে আসছেন কখনো চিনেন, এরকম অভিযানের কথা বলেছে আর কি, অভিযানে বের হয়েছে বলেছে। তো এরকমই একটা অভিযানে ওনারা আশকোনায় নিয়ে গিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে কাশিমপুর কারাগারে পাঠানো হয় তাকে। 4 বছর পর জামিনে মুক্ত হন জেবুন নাহার শিলা। আমি জেলে যাওয়ার 1 বছরের মধ্যে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই মারা যান। মানে ওনার ছেলের মৃত্যুর 1 বছরের মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি মারা যান, দুজনেই স্ট্রোক করে ব্যথা পেয়ে পড়ে গিয়ে। আমি বের হওয়ার 20 দিন আগে আমার আব্বু মারা যান, 2020 সালে। ওরা আমাকে জানতেও তো আমাকে একটা ফোন কল করতে দিত না ওখান থেকে। আমরা ওখানে যখন আমাদের হতো, অফিসার ওরা আসতো, জেলার ওরা আসতো, আমরা রিকোয়েস্ট করতাম বাসায় একটা ফোন কল করার জন্য। ওরা তো কখনো সহযোগিতা করতো না, এবং যারা ডিউটি করতো রক্ষী বাহিনী ওদেরকেও মানা করে দিত যেন আমাদের ফোন না করা হয়। চাই আমি আমার হারানো কিছুই তো খুঁজে ফিরে পাবো না, আমি শুধু সম্মানটুকু চাই। যে অপবাদ দিয়েছিল সে অপবাদ গ্লানি থেকে মুক্তি চাই আমাকে, আমার স্বামীকে। উনি যদি সত্যি জঙ্গি হতেন ওনাকে ওরা বিচার করত, ওনাকে কেন এভাবে মেরে ফেলল। একটি প্রশ্ন ঘুরে ফিরে নিশ্চয়ই আপনার মাথায়ও এসেছে, যদি জঙ্গি না হয়ে থাকেন তাহলে মেজর জাহিদ ও তার পরিবারের উপর আক্রোশের কারণ কি? সেই প্রশ্নের উত্তর খুঁজছি আমরাও। আর এই সমীকরণ মেলাতে যেতে হবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায়। বিডিআর বিদ্রোহের সময় আটকে পড়া অনেক সেনা কর্মকর্তাই তখন ফোন করে তাদের বাঁচানোর আকুতি জানিয়েছিল। তাদেরই একজন ছিলেন ক্যাপ্টেন মাজহার। সে সময় তিনি কল করেছিলেন মেজর জাহিদকে। ক্যাপ্টেন মাজহার এবং মেজর জাহিদ তারা দুজন কোর্সমেট ছিল, ব্যাচমেট। তো যখন বিডিআরে এরকমভাবে ভিতরে এরকমভাবে অফিসারদেরকে মারা হচ্ছিল, তখন এই ক্যাপ্টেন মাজহার তার কাছে ফোন করেছিল এবং সে বলেছিল যে এখানে যারা অফিসারদেরকে মারছে আমার কাছে তাদেরকে বিডিআরের সৈনিক বলে মনে হয় না, কারণ তারা বাংলা ভাষায় কথা বলছে না, তারা একটা ভিন্ন ভাষায় কথা বলছে এবং যেটা আমি বুঝতে পারছি না, এবং এরা বিডিআরের সৈনিক না, আমি শিওর। সে যখন বগুড়াতে পোস্টিং গেছে এটা সে তার বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করছে এবং আস্তে আস্তে এটা চারিদিকে প্রায় সবাই জেনে গেছে যে জাহিদ একটা খুব সেন্সিটিভ ইনফরমেশন সে জানে এবং এটা খুব অথেন্টিক। এটাই ছিল তখনকার যে সরকার ছিল তাদের জন্য একটা বিরাট ভয়াবহ সোর্স অফ ইনফরমেশন। বিডিআর বিদ্রোহের ঘটনার পর হতাশ ছিলেন মেজর জাহিদ। নিহত সেনা কর্মকর্তাদের বিষয়টি নিয়ে সরব ছিলেন তিনি, এমনকি স্বেচ্ছায় অবসর নেওয়ার পরও। যখন এটা জানে যে সবাই যে জাহিদ এরকম একটা সেন্সিটিভ ইনফরমেশন সে জানে, তখন তাকে কিভাবে মানে হত্যাযোগ্য করা যায় সেটার একটা পরিকল্পনা চলতে থাকে এবং সেটারই অংশ হিসেবে জাহিদকে তখন জঙ্গি হিসেবে মানে ট্যাগ দেওয়া হয়। এবং এইটা জানার পরে জাহিদের ব্যাচমেটরা তখন সেনাবাহিনীর ভিতরে, আমি বিভিন্ন সেনানিবাসে জানতে চেয়েছি সেনাবাহিনী যে আসলে জাহিদ এই ধরনের জঙ্গি কোনো গোষ্ঠীর সাথে যুক্ত আছে কিনা। প্রত্যেকটা জায়গা থেকে জানানো হয়েছে জাহিদ এই ধরনের কোনো যোগাযোগ কারোর সাথে নাই। কথিত জঙ্গি গল্প, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে চার্জশিট ও জব্দ তালিকার বড় ধরনের অমিল ধরা পড়েছে। অভিযুক্ত আসামিদের পারস্পরিক সাংগঠনিক পরিচিতি মেলানোর গল্প, পুলিশের অভিযানের বিবরণ, ব্যালিস্টিক ও ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা, প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাক্ষ্য, স্বজনদের বক্তব্য, আইনজীবীদের মতামত বিশ্লেষণ করে পুলিশের দাবির সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক দেখা গেছে। হঠাৎ শুরু হওয়া সেই ব্লক রেইডের নেতৃত্বে থাকা গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ছিলেন মিরপুর জোনের তখনকার উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা। তার নেতৃত্বে জুলাই বিপ্লবের সময় মিরপুরে 137 জনকে হত্যার অভিযোগ রয়েছে। পলাতক শেখ হাসিনা সহ 37 জনের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি তিনি। এছাড়া জুলাই বিপ্লবকালে ছাত্র জনতার ওপর পরিচালিত নির্মমতার ঘটনায় অন্তত 35টি মামলার আসামি জসিম। ঘটনা প্রবাহে মনে হচ্ছে জসিম ও অন্য পুলিশ সদস্যরা মিলে অত্যন্ত সরু সিঁড়ির ঘিঞ্জি ভবনটিতে গ্রেনেড হামলা ও ভয়াবহ গোলাগুলির মতো নাটক মঞ্চস্থ করে 9 তরুণকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। দৃশ্যত বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের গল্প সাজিয়ে পশ্চিমাদের সমর্থনে
ক্ষমতায় টিকে থাকা এবং ইসলামপন্থীদের দমনের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা ছিল এসব ফলস ফ্ল্যাগ অভিযানের লক্ষ্য। এর মাধ্যমে ভিন্নমত দমন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করাও ছিল হাসিনার লক্ষ্য। জাহাজবাড়ি হত্যাকাণ্ডকে বৈধতা দিতে ইসলামিক স্টেট এবং 90 জেএমবি সঙ্গে তাদের জড়িত থাকার গল্প বানায় পুলিশ। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছিলেন, নিহতদের চেহারা ও বেশভূষা দেখে উচ্চ শিক্ষিত বলে মনে হয়, অতি সাধারণ পরিবারের সদস্য। শেখ হাসিনা সরকারের পুলিশের নির্মমতার বিরুদ্ধে প্রশ্ন করার সাহস সেসব পরিবারের ছিল না। The impact of religious extremist ideology that entered Bangladesh through a small number of Islamist fighters returning from the Afghan war had long-lasting implications for the country's politics, governance and state policy. What began as a marginal ideological current gradually transformed into an intense security and political problem. Over time, the state response to militancy shifted from denial and political accommodations to securitized governance, where counter-terrorism increasingly relied on coercive measures, and this trajectory culminated in what were officially described as anti-terror operations, but were widely criticized by human rights organizations as misleading, legally questionable, and at times fictitious extrajudicial killings carried out in the name of eliminating Jongi militants. So, rather than resolving the root causes of extremism, this approach demonstrated a deeper institutional failure. The state earlier tolerance, sometimes passive, sometimes strategic, eventually produced outcomes that undermine the rule of law. When extremist ideology is allowed political or social space, it does not remain confined to non-state actors. It reshapes policing, justice, and governance norms. The consequences extended beyond security operations. Religious populism increasingly influenced political mobilizations, blurring the line between faith, identity, and state authority. This environment normalized the idea that moral or religious legitimacy could override legal process, creating space for arbitrary power and selective justice. In recent years, especially during the last 2 years of the interim governments of Dr. Muhammad Yunus, show these things, and Bangladesh has witnessed the re-emergence of crowd-based moral policing, often framed as Tawhidi Janata movement. And these incidents reflects a dangerous continuations of the same pattern, using religious sentiments as a tool for social control rather than democratic consensus. সুতরাং রাষ্ট্র ব্যবস্থায় ধর্মীয় উন্মাদনাকে প্রশ্রয় দিলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, যেটি শুরু হয়েছিল বাংলাদেশে 80 দশকের শেষ ভাগে এবং 90-এর দশকের প্রথম অর্ধে আফগানিস্তান থেকে ফিরে আসা যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল আফগানিস্তানের মুজাহিদিনদের সাথে, তাদের কিছু উগ্র চিন্তা ভাবনা ধর্মকে ব্যবহার করে সমাজকে নিয়ন্ত্রণ করার এবং সেই উগ্র চিন্তা ভাবনা অনুযায়ী তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে সেটি পরবর্তীতে হাসিনার আমলে এসে সম্পূর্ণ একটি ভিন্ন রূপ নেয় এবং হাসিনা সরকার সেটিকে দমন করার নামে জঙ্গি নতুন করে তৈরি করে এবং সেই জঙ্গিকে আবার তারা দমন করে এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিজের মাধ্যমে। এটি কেবল সামাজিক বিশৃঙ্খলতা নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দুর্বলতার লক্ষণ। এবং গত 16 মাসে আমরা সেরকমই আরেকটি সমাজে বৈধতা পাওয়ার মতো একটি ঘটনা তাওহিদি জনতা বা মবের মাধ্যমে আমরা দেখেছি, এবং এটি কেবল এই ধরনের প্রবণতা সমাজকে নিয়ন্ত্রণের একটি বিপজ্জনক বিকল্প পথ তৈরি করে এবং আগামী দিনে এটি কোন অশনি সংকট বয়ে আনবে তা এখনই কিন্তু নিশ্চিতভাবে বলা কঠিন। কাজে রাষ্ট্র যদি রাষ্ট্রের মতো না চলে, তার প্রতিষ্ঠানগুলো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছতা অবলম্বন করে সবার জন্য সমান আইন এই একটি কাঠামো না তৈরি করে, এবং সরকার কিংবা রাজনৈতিক কোনো একটি অংশ যদি এটাকে প্রশ্রয় দেয়, তার ফলাফল যে কতটা ভয়ানক হতে পারে এটি তারই প্রমাণ।